ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ক্লাসরুম। আশা করব তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তোমাদের সবারই প্রথম পর্যায় ভিত্তিক পরীক্ষা চলে এসছে, কারণ তোমাদের এই পরীক্ষাটি যেটা এপ্রিল মাসের শেষের দিকে হতো সেটা আমাদের ভোটের কারণে এক মাস এগিয়ে আনা হয়েছে, যেখানে তোমাদের অনেকেরই এই কারণটি তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কি, তোমাদের ভৌতবিজ্ঞানের বেশিরভাগ স্কুলেরই তোমাদের সিলেবাস এখনও পর্যন্ত শেষ করেনি, এবং 2 নম্বর যদিও তারা শেষ করেছে সেটা অনেকটা তাড়াতাড়ি করে শেষ করেছে, যার ফলে তোমাদের অনেকটা বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। এবং তোমাদের এই যে প্রথম পর্যায় মূল্যায়ন বা পর্যায়ক্রমিক মূল্যায়নে যে তোমরা ভাবছিলে যে একটা ভৌতবিজ্ঞানে প্রথম ইউনিট টেস্টে একটা ভালো নাম্বার পাবে, সেখানেও তোমাদের বোঝার অসুবিধা থেকে গেছে এবং তোমরা এখনও ভাবতেই পারছো না কোনটা পড়বো স্যার, কোনগুলো পড়লে আমাদের আসতে পারে। এই সমস্ত কিছুর ফলাফল হচ্ছে তোমাদের এই মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার কারণ। আজকের এই সেশনটির পর আশা করব তোমাদের মাথা ব্যথার কিছুটা হলেও উপশম হবে, কারণ আজকের এই সেশনে আমরা তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো এবং উত্তর সহ পিডিএফ নিয়ে আজকে আলোচনা করব, এবং যার পিডিএফ তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং উত্তর সহ তোমরা পিডিএফ পাবে, যাতে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা 30+ নাম্বার পেতে পারো। আশা করব সেই সুবিধাই আমরা এই সেশনের মধ্য দিয়ে করব। আশা করব এই সেশনটা শেষ পর্যন্ত দেখলে বা এই পিডিএফের থাকা কোশ্চেনগুলো তোমরা করলে, উত্তরগুলো এখান থেকে করলে আশা করব তোমাদের আর কোনোরূপ ভয়ের কারণ নেই, তোমরা 30+ নাম্বার অবশ্যই পাবে। চলো আজকে আমাদের এই সেশনটাকে শুরু করি। তার আগে যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কারণ তাদের কাছে এই ইনফরমেশানটা বা এই ভিডিওটা যাতে তাদের কাছে পৌঁছে যায় এবং তারাও আমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 30+ নাম্বার পেয়ে থাকে। চলো দেখো, এখানে আমরা একটা পিডিএফ শুরু করেছি। এই পিডিএফে আমরা কি করেছি, তোমাদের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো এবং উত্তর সহ আমরা পিডিএফ তৈরি করেছি, যাতে তোমাদের আর উত্তরগুলো না বানাতে হয়। আশা করব ক্লিয়ার। চলো আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো অবশ্যই। চলো, এই কোশ্চেনগুলো যেগুলো আমরা দিয়েছি প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, তার মধ্যেও এই পিডিএফে থাকা কোশ্চেনগুলোর মধ্যে যেইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দেবো। ফার্স্টেই আমরা নিয়েছি পরিবেশের জন্য ভাবনা থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ, ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি। প্রথম কোশ্চেন দেখো, ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর কি বা ওজোন হোল বলা হয়। দেখো এই কোশ্চেনটা ততটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এটাকে করতে পারো, জাস্ট রিডিং ওয়াইজ একটা পড়ে রাখবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, সবচেয়ে এই চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে প্রথম যে কোশ্চেনটা সবার প্রথম সেকেন্ড আছে, এই কোশ্চেনটা বারংবার পরীক্ষায় তোমরা দেখতে পাও। আমাদের এই প্রথম ইউনিট টেস্টের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ওজোন স্তর ধ্বংসের পেছনে ফ্রিয়ন জাতীয় যৌগগুলি প্রধান ভূমিকা লেখো। অর্থাৎ ফ্রিয়ন জাতীয় যৌগ অর্থাৎ সিএফসি। অর্থাৎ এই কোশ্চেন আরও একভাবে ঘুরিয়ে বলে ওজোন স্তর বিনাশে সিএফসির ভূমিকা লেখো বা ফ্রিয়ন গ্যাসের ভূমিকা লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো সুন্দর করে তোমাদের সাজিয়ে দিয়েছি কী কী লিখতে হবে। আশা করব এটা লিখলে তোমাদের নাম্বারও কাটবে না এবং পুরোপুরি নাম্বার তোমরা পাবে। আশা করব ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি। এটাও অনেক সময় বলে দেয়, এটাও একবার দেখে রাখবে, রিডিং পড়লে মনে থাকবে। আশা করব রিডিং পড়লে কোনো অসুবিধা হবে না তোমাদের, তোমরা নিজে থেকে লিখতে পারবে। এবার দেখো সবচেয়ে এরা আরেকটা পার্ট ছিল তাপন মূল্য, অর্থাৎ জ্বালানি থেকে কোশ্চেন আসছে। দেখো তাপন মূল্য কি, এর একক কি। এই কোশ্চেনটা একটু ভালো করে করো তোমরা। আশা করবো এই কোশ্চেনটা তোমাদের
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে। এর নিচে আরও একটা কোশ্চেন দেখো, স্থিতিশীল উন্নয়ন কি? এর উত্তর পরের পেজেতে পাবে তোমরা। স্থিতিশীল উন্নয়ন কি এবং এর উদ্দেশ্য কি? এই কোশ্চেনটাও একটু ভালো করে করবে। এই কোশ্চেনটা এবছরের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এটা পড়েনি। স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি লেখো, এটা আমরা পিডিএফের সাহায্যে তোমাদের তুলে ধরেছি। জাস্ট রিডিং পড়বে, এটা মনে থাকবে এই চ্যাপ্টারটা। চলো, এখান থেকে আর কি কোশ্চেন আসে? পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি? এই কোশ্চেনটা একবার দেখে রাখবে। পাওয়ার অ্যালকোহল কি তোমরা নিশ্চয়ই সবাই জানো, একবার পিডিএফ পড়ে নেবে। পাওয়ার অ্যালকোহল হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল এবং আমাদের পেট্রোলের মিশ্রণ এবং সামান্য পরিমাণ বেনজিন দিয়ে আমরা মেশাই। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মিথেন হাইড্রেট কি এবং একে আগুনে বরফ কেন বলা হয়, বা ফায়ার আইস, বা মিথেন হাইড্রেটকে আমরা কেন ফায়ার আইস বলে থাকি, এইটাও একবার করে রাখবে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবং মিথেনকে কেন সুইট গ্যাস বলা হয়, এটাও একবার দিকে রাখতে পারো। এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের ইউনিট টেস্টের জন্য। চলো এবার দেখো নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি, গ্যাসের আচরণ। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটা বিবৃত করো। এটা প্রায় পরীক্ষায় পড়ে থাকে, এটা এই তোমাদের ইউনিট টেস্টের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কোশ্চেনের পিডিএফ তোমরা ডেসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবে, কোনোরূপ চিন্তা করার কারণ নেই। এরকমভাবে লিখবে, কোনোরূপ নাম্বার তোমাদের কাটবে না। দেখো গ্যাসের আচরণ থেকে নেক্সট কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা চার্লসের সূত্র বিবৃত করো এবং এর গাণিতিক রূপ লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই এটা করে রাখবে, তোমাদের সুবিধা হবে তাহলে। চলো পরে কোশ্চেন দেখো, পরম শূন্য উষ্ণতা কি? এই কোশ্চেনটা তোমরা করতে পারো বা না করতে পারো, এটা ততটা ইম্পর্টেন্ট নেই। কিন্তু এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো তোমরা নিশ্চয়ই এবছরের মাধ্যমিকের কোশ্চেন দেখেছো। চার্লস বয়েল অ্যাভোগাড্রো সূত্রগুলো, যেগুলো সমন্বয় সূত্র বা এদের যে ইন্ডিভিজুয়াল সেই সূত্রগুলো ছিল, আগে এগুলো পড়তো, কিন্তু এখন প্রশ্নগুলো আসছে একটা ডেভেলপের উপর, অর্থাৎ কোশ্চেনগুলো একটা প্যাটার্ন বা আমাদের কোশ্চেনে যে ধাঁচ পরিবর্তন করেছে, যেখানে তোমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কোশ্চেনগুলোকে তোমাকে করতে হবে। দেখো তার একটা দৃষ্টান্ত তোমাদের সামনে, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা দাও। অর্থাৎ যেটা আমরা ভি ভ্যারাইজার টি, অর্থাৎ ভি সমানুপাতিক টি, সেই সূত্র প্রতিষ্ঠা করতে হবে। এখানে দেখো উত্তর তোমরা পাচ্ছ না। এর উত্তর আমরা আগের সেশনের যে সমস্ত ক্লাসগুলো করিয়েছিলাম সেই ক্লাসে আমরা করিয়েছি। এই প্রশ্নের উত্তরের যে ভিডিওটা আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওই ভিডিওটা একবার দেখে নেবে, ওখান থেকে তোমরা বুঝতে পারবে আর করে নিতে পারবে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন দেখো, পরম উষ্ণতাকে পরম বলা হয় কেন? এই কোশ্চেনটা একবার দেখে নেবে, চোখ বুলিয়ে রাখবে, যাতে তোমাদের কোশ্চেন করতে সুবিধা হয়। দেখো তারপর দেখো পরম স্কেল কাকে বলে? এই কোশ্চেনটা ততটা ইম্পর্টেন্ট নয়, করে রাখতে পারো, কোনো চাপ নেই। আচ্ছা, এইটা তোমরা সবাই জানো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 উষ্ণতা দুটির মধ্যে কোনটি বেশি বা কেন? কারণ ক্যালভিন স্কেলে প্রকাশ করা, এইটাকে আমরা দিয়ে রেখেছি কারণ যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা সেলসিয়াস থেকে ক্যালভিনে বা ক্যালভিন থেকে বা ক্যালভিন স্কেল থেকে সেলসিয়াসে তোমরা করতে পারো। আশা করব ক্লিয়ার। দেখো পরে কোশ্চেন দেখো, বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয়েছে কেন? দেখো নির্দিষ্ট ভরের কথা না উল্লেখ করলে আমাদের চার্লস এবং বয়েলের সূত্র প্রযোজ্যই হবে না। এখানেই এর উত্তরে তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে, এখান থেকে তোমরা এই কোশ্চেনটাও করে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এরপরে যে কোশ্চেনগুলো ততটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, এটা তোমরা করতে পারো বা নাও করতে পারো, কিন্তু এই কোশ্চেনটা একবার ভালো করে করবে অবশ্যই। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি কী কী এবং আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি কেন হয়, এর কারণটাও অনেক সময় কোশ্চেনে তোমাদের দিয়ে দেয়। ওই কোশ্চেনটা একবার করে রাখবে, তা যাতে তোমাদের সুবিধা হয়। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে এর নেক্সট কোশ্চেন দেওয়া আছে, এই তোমাদের যেটা বললাম সেটাই দেওয়া আছে। দেখো আর এখান থেকে তোমরা একটা মাস্ট গণিত পাবে, ম্যাথামেটিক্স পাবে, অর্থাৎ নিউমেরিক্যাল পাবে। নিউমেরিক্যালগুলো যে কী হয় তার অনেকগুলো টাইপ দিয়ে রেখেছি, যার মধ্যে একটা টাইপ দেখো এই 4 ATM চাপে 300 ক্যালভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? এই কোশ্চেনটা তোমাদের
মাধ্যমিক 2024-এ পড়ে গেছে। এই কোশ্চেনটা বাদ দিয়ে বা এইরকম কোশ্চেনগুলো তোমরা করবে। আশা করব এই যে কয়েকটা টাইপ দিয়েছি এখান থেকে তোমরা কোশ্চেনগুলো করতে পারবে। আর যদি বলো স্যার এই কোশ্চেনগুলোর উত্তর যদি করে দিতেন তাহলে ভালো হতো, তাহলে তোমরা এই যে কোশ্চেনের যে উত্তরটা আমি একটা ডেসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে এই কোশ্চেনগুলোর উত্তর প্রতিটাই করা আছে, সেখান থেকে তোমরা করে নেবে। আশা করব ক্লিয়ার। চলো এবার দেখো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আমাদের টপিক আলো থেকে দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের সবার পরিচিত কোশ্চেন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস, দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক 8=2 এর প্রমাণ। এই কোশ্চেনটা বহু পরিচিত কোশ্চেন, এই কোশ্চেনটাও করে রাখবে। দেখো তোমাদের বই থেকে করতে পারো বা আমি যে পিডিএফটা দিচ্ছি ওখান থেকেও করতে পারো, কোনোরূপ চাপ নেই, যার যেটা সুবিধা সেখান থেকে করো, কিন্তু এই কোশ্চেনটা করে রেখো অবশ্যই। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, আরও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, রৈখিক বিবর্ধন কি? এটা একটা ভালো করে করবে, এর এককও কখনো জিজ্ঞাসা করি। রৈখিক বিবর্ধন কি তোমরা নিশ্চয়ই সবাই জানো। আমাদের কোনো দর্পণ বা লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই আমাদের এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলি রৈখিক বিবর্ধন। এবং এর যেহেতু এটা আমরা অনুপাত আকারে লিখি, এদের একক থাকে না, অর্থাৎ চালাকি করার জন্য তোমাদের এই কোশ্চেনটা কখনো কখনো দিয়ে দেয়, এর একক কি জিজ্ঞাসা করে। এর কোনো একক হয় না, এটি একটি একক বিহীন ভৌত রাশি। ক্লিয়ার আশা করব। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, অবতল এবং উত্তল দর্পণের ব্যাপারগুলো একবার দেখে রাখবে, খুব সহজে বেশিরভাগ কোশ্চেনগুলো এভাবে দিয়ে দেয়। দেখো এবারে আসি পরে কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটাও একবার দেখে রাখবে, করতে পারবে অবশ্যই। ও উত্তল দর্পণের ফোকাসকে আমরা যথাক্রমে অভিসারী এবং অপসারী বলে থাকি, কারণ কি এ নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই পড়েছো, তাও একবার যদি না জানো একবার বলে দিচ্ছি। অবতল দর্পণের ক্ষেত্রে আলোকরশ্মি দর্পণে আপতিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়, আর একটা বিন্দুতে মিলিত হওয়াকে বলা হয় অভিসারী বা একটা বিন্দুতে মিলিত হওয়া, বা একটা নাভিতে গিয়ে বা একটা পিন পয়েন্টে গিয়ে মিলিত হওয়াকে আমরা অভিসারী দর্পণ বলি। যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে, তার জন্য একে আমরা অভিসারী দর্পণ বলি। এবং একটা দর্পণ থেকে যখন আলোকরশ্মি আপতিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত না হয়ে মনে হয় একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা একটা বিন্দু থেকে ছিটকে বেরিয়ে আসছে বলে মনে হয়, তখন তাকে বলা অপসারী, যেটা উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এর জন্য একে আমরা বলি অপসারী ফোকাস বা অপসারী দর্পণ। আশা করব ক্লিয়ার। দেখো এর পরের নেক্সট কোশ্চেনটা দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝো? এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়, একবার করে রাখবে। এই বস্তুটা স্পেসিফিক্যালি নাম দিতে পারে, যদি বলে কাঁচের বলতে পারে, একই কোশ্চেন উত্তর হবে, শুধু বস্তুর জায়গায় কাঁচ হবে। এবং সেখানে যদি যে ডাটা দেওয়া থাকবে সেটা যদি চেঞ্জ করে থাকে, ডাটাটি চেঞ্জ করে দেবে, উত্তর তোমাদের অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, চলো দেখো তারপরে যে কোশ্চেনগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা এবার দেখো, অবতল এবং উত্তল দর্পণ থেকে তোমাদের বস্তুর রৈখিক চিত্র, অর্থাৎ বস্তু এবং বস্তু দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক চিত্র অঙ্কন করতে বলে। আমি 3টে দিয়েছি তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা ইম্পর্ট্যান্ট হিসাবে, এই 3টে করে রাখবে। আশা করবো এই 3টের মধ্যে যে কোনো একটা পাবে, কারণ এই 3টেই পড়ে থাকে। ঠিক আছে, চলো। আর যদি কিভাবে করতে হয় যদি না পারো, এর লিঙ্কও আমরা কীভাবে করতে হয় এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে কিভাবে করতে হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার দেখো লেন্সের অভিসারী ক্রিয়া অপসারী ক্রিয়া একটু আগেই বললাম। এবার লেন্স থেকে যে রৈখিক চিত্র পড়ে তার একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা অনেকগুলো কোশ্চেন আছে তার মধ্যে যেটা বেশি ইম্পর্ট্যান্ট, যে উত্তলে কীভাবে কোশ্চেন পড়ে বলে, কীভাবে উত্তল লেন্সকে আমরা বিবর্ধক কাজ রূপে ব্যবহার করি, বা বিবর্ধক কাজ রূপে উত্তল লেন্সের ব্যবহারের কার্যনীতি বর্ণনা করো। এই কোশ্চেনটা একবার ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একবার দেখে রাখবে, এটা একটা ভালো কোশ্চেন কিন্তু। তারপর দেখো রং থেকে দিনের বেলা আকাশ নীল দেখায় কেন করা হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো। যদি না জানো পিডিএফটা পড়ে নেবে, কারণ এখন এই পিডিএফে বা এই সেশানে সব কিছু আলোচনা করা কখনোই সম্ভব নয়। যেটা আমি ইম্পর্ট্যান্ট সেটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা এরপর দেখো এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা ভালো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা, μ1 to 2 অর্থাৎ এক মাধ্যম থেকে দ্বিমাধ্যম, মানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম সমান 1/μ
2 থেকে 1 অর্থাৎ দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যম এরকম হলে আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আলোর প্রত্যাবর্তনের ধর্মকে কাজে লাগিয়ে আমাকে দেখাতে হবে মিউ 1 থেকে 2 সমান 1/μ 2 থেকে 1। এই কোশ্চেনটা একবার করে রাখবে। এই কোশ্চেনটা কিন্তু এই বছরের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট ছিল, কিন্তু পড়েনি, তোমাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে। ঠিক আছে, দেখে রাখবে একটু। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা এবছর মাধ্যমিকে পড়েনি, তোমাদের ইউনিট টেস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন আলো থেকে। কি বলেছে? আলো একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে গেলে দেখা হচ্ছে চ্যুতিকোণের মান ডেল্টা I1 + I2 - A। এই কোশ্চেনটা একবার ভালো করে রাখবে, একদম ভালো করে, যা কিছু না করো এটা অবশ্যই করে রাখবে। এবার দেখো নেক্সট চ্যাপ্টার থেকে পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। সেখান থেকে দেখো কতগুলো কোশ্চেনের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনে দেখো আদর্শ মৌল কী বা প্রতিনিধি মৌল কী, ক্ষার ধাতু বৈশিষ্ট্য, এগুলো ইম্পর্ট্যান্ট। এবং ক্ষার ধাতু কাকে বলা হয়, এর নামকরণের কারণ, ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে, এদের নামকরণের কারণও বলে। নিউট্রোজেন মৌল কী, চ্যালকোজেন মৌল কী, এদের অবস্থান বলে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো করে রাখবে। এবং হ্যালোজেন মৌলটাও একটু ভালো করে রাখবে, এই কোশ্চেনটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নোবেল গ্যাসের অবস্থান এবং নোবেল গ্যাসের বৈশিষ্ট্য কী এটাও বলে থাকে। এদের সেতু মৌল বলা হয় কেন এটাও বলে থাকে। এখান থেকে যে কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট সেই কোশ্চেনটাই চলে আসি। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, বা এই কোশ্চেনটা ঘুরিয়ে বলে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। কোশ্চেনটা ভালোভাবে করে রাখবে, বারবার বলছি এই কোশ্চেনটা ভালো করে রাখবে, যাতে তোমাদের মাথা যন্ত্রণার কারণ না হয়। এই কোশ্চেনটা পরে আর বলো না স্যার আপনি তো বলেননি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পড়লে অবশ্যই এই কোশ্চেনটা করে এসো। এবং আমাদের এই সেশনটায় তোমাদের কেমন লাগছে এবং তোমাদের এই সেশানে থাকা কোশ্চেনগুলোর মধ্যে কতগুলো কোশ্চেন পড়েছে সেটা পরীক্ষার পর অবশ্যই কমেন্ট করো, যাতে আমরা বুঝতে পারি তোমাদের এই সেশনটি তোমাদের কতটা উপকারে লেগেছে। এখান থেকে দেখো আর কি কোশ্চেন পড়ে, এইরকমভাবে কোশ্চেন পড়ে দেয়। বলছে A, B এবং C মৌলগুলির পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 11 এবং 19 দেওয়া আছে। সেখান থেকে তার অবস্থান জিজ্ঞাসা করে, কখনো ধাতব গুণ জিজ্ঞাসা করে, কখনো তড়িৎ ঋণাত্মকতা এবং তড়িৎ ধনাত্মকতা, কখনো জারণ ধর্ম, কখনো বিজারণ ধর্ম নিয়ে কোশ্চেন চলে আসে। এই কোশ্চেনগুলো তোমাদের টাইপ কয়েকটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো করবে অবশ্যই। এই কোশ্চেন থেকে অবশ্যই তোমরা ইউনিট টেস্টে কোশ্চেনগুলো পেয়ে যাবে, কোনোরূপ অসুবিধা হবে না। দেখো নেক্সট কোশ্চেন, দেখো এই কোশ্চেনটা তোমাদের এই বছর মাধ্যমিক 2024-এ পড়েছে, তাও আমি দিয়ে রাখলাম, কারণ ইউনিট টেস্টে কোনো ব্যাপার না, মাধ্যমিকে পড়েছে বলে আর পড়বে না এরকম হয় না, এটা ইউনিট টেস্টেও দিয়ে দিতে পারে। এই কোশ্চেনটাও একবার দেখে রাখবে, এরকম টাইপের কোশ্চেনগুলো বেশিরভাগ সময় তোমাদের পড়ে। এবার দেখো নেক্সট একদম শেষ তোমাদের যে অধ্যায়টা পরীক্ষা হবে, আয়নীয় সমযোজী বন্ধন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ, সংকেত ভর বা সংকেত ওজন কি, একে বলতে কি বোঝায়, এবং সংকেত ভর কোন প্রকার যৌগের ক্ষেত্রে প্রযোজ্য এবং কেন। এই কোশ্চেনটা করো। এবং এই কোশ্চেনে আরেকটা রিলেটিভ কোশ্চেন হয় কি, NaCl এর ক্ষেত্রে আমাদের সংকেত ভর কতটা প্রযোজ্য, সে তার সপক্ষে বা বিপক্ষে যুক্তি দাও। এই কোশ্চেনটা একই কোশ্চেন, এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে রাখবে। তারপর দেখো রাসায়নিক বন্ধন কি, এর কি কয় প্রকার, এটা তো নর্মাল কোশ্চেন, এটা সেটা পড়তে পারো না পড়তে পারো। এরপরে কোশ্চেন দেখো যোজন কক্ষ এবং যোজক ইলেকট্রন, এটা একবার দেখে রাখবে তবে একবার। এবং এখানে দেখো আয়নীয় বন্ধন কাকে বলে, আয়নীয় বন্ধনের বৈশিষ্ট্যগুলি কি কি। দেখো অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দিইনি, দু একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, তোমাদের বইতে অনেকগুলো বৈশিষ্ট্য পাবে, প্রতিটা বৈশিষ্ট্য করবে, কারণ এই বৈশিষ্ট্য থেকেই তোমাদের কোশ্চেনগুলো অর্থাৎ ব্যাখ্যামূলক কোশ্চেন আসে। একটা সমযোজী এবং তড়িযোজী মৌল তুলে দেবে, বলবে এটা দ্রাব্যতা কী, এবার এটা কি ক্লোরোফর্মের দ্রাব্য না আমাদের ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য, এর কারণ উল্লেখ করতে বলবে। অবশ্যই এটা ভালো করে করো, ঠিক আছে। চলো, এবং এখান থেকে লুইস ডট তো অবশ্যই পড়বে, বা হয় লুইস ডট না হলে ইলেকট্রন ডট। তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রন ডট কার ক্ষেত্রে হয়, তড়িৎযোজী মৌলের ক্ষেত্রে হয়, এবং লুইস ডট হয় আমাদের সমযোজী ক্ষেত্রে। এবং লুইস ডটের মধ্যে আমরা কিছু সাজেশন দিয়েছি, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড,
এবং আর যেগুলো তোমাদের বইতে আছে সেগুলো তোমরা করে রাখতে পারো। এবং লুইস ডটে দিয়েছে দেখো অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, আমাদের অ্যামোনিয়া, HF আর HCl। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনটা দেখো সোডিয়াম এবং Na+ মধ্যে কোনটি সুস্থিত এবং কেন? এই কোশ্চেনটা করে রাখবে, বেশিরভাগ সময় এটা দিয়ে দেয়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু আগেই বললাম দেওয়া আছে। তাহলে এই গেল তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো যেটা তোমাদের এই ইউনিট টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট। আশা করব তোমাদের মাথা যন্ত্রণার খানিকটা হলেও আমরা উপশম করতে পারলাম। উপশম হয়েছে কি না বা তোমাদের মাথা যন্ত্রণা ব্যাপারটা আমরা কতটা কমাতে পারলাম অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। এবং কতগুলো কোশ্চেন আমাদের এই সেশনের আলোচনা থেকে এসছে সেটাও তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানিও এবং কতটা উপকারে লাগলো সেটাও আমাদের বলো। এবং যারা আমাদের এই সেশনটিকে নতুন দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ তো বন্ধুরা যাতে ভালো রেজাল্ট একটা করে এই ইউনিট টেস্টে 30+ নাম্বার অবশ্যই পাবে। এই কোশ্চেনগুলো করলে অবশ্যই 30+ নম্বর আপাতত পাবে। আর এখান থেকে তো শর্ট কোশ্চেন তোমরা জানো 50% শর্ট কোশ্চেন, 50% শর্ট কোশ্চেন করার জন্য তোমাকে অবশ্যই পড়তে হবে। আমরা চেষ্টা করব যদি এই কয়েকদিনের মধ্যে আমরা যদি পারি শর্ট কোশ্চেনের একটা PDF তোমাদের এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস হয় এবং সেখান থেকে তোমরা ফুলফিল নাম্বার পেতে পারো। আশা করব তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। আজকের এই সেশনটা আমরা এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও এবং 30+ অবশ্যই নাম্বার পাও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।